জ্যাকলিংটা খুঁজে পাচ্ছি না কেন? জ্যাকলিং করা আছে, আমি সেটা করবো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এক প্রকার ভালো আছি। ঠিক আছে, তোমাদের বছরের শেষের দিকে প্রস্তুতি, এখন আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রস্তুতি নেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের লেখার স্পিডটা বাড়াবে। তোমরা সবসময় সৃজনশীলে খুব দ্রুত লিখতে পারো না, অল্প একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সৃজনশীল সম্পন্ন করতে হবে, এই ধারণাটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমরা মনে করো যে একটা প্রশ্ন দীর্ঘক্ষণ লিখলাম, ঠিক আছে, তখন দেখা যায় আরেকটা প্রশ্নের জন্য তোমরা পর্যাপ্ত পরিমাণে সময় তখন পাও না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ অর্থটাকে, প্রশ্নের উত্তরটাকে তোমরা না দিয়ে সংক্ষিপ্ত আকারে করে উত্তরটা তখন আর আসে না, সংক্ষিপ্ত করে কোনো রকম তোমরা লিখে দাও। এক্ষেত্রে তোমাদের কি হয়, পরীক্ষার মানটা, নাম্বারিংটা তোমরা উপযুক্তভাবে পাও না। এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, তোমরাও একটা সৃজনশীল সম্পন্ন করার জন্য একটা সময় নির্ধারণ করে রাখবে। বাসায় যদি প্রস্তুতি নাও যে প্রথম দিন লিখলে হয়তো তোমার জন্য একটু বেশি সময় লাগবে, 30 মিনিট, আর একদিন তুমি প্রস্তুতি নিলে দেখা গেল সেটা 25 মিনিটে চলে আসলো, তারপর সেটা 20 মিনিটে, এইভাবে করে দেখবে যে তুমি একটা 16, 17 বা 15 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে সক্ষম হচ্ছ। সবকিছু কিন্তু আমাদের অধ্যবসায়ের উপর নির্ভর করছে। এই কারণে আমার তোমাদের কাছে পরামর্শ থাকবে, প্রতিদিন তোমরা ঘড়ির সময়টা দেখে একটা সৃজনশীল প্রশ্ন লিখবে, কত সময়ে তোমার শেষ হচ্ছে। তাহলে তুমি প্রতিদিন তোমার আপডেটটা, তোমার উন্নতিটা তুমি বুঝতে পারবে। কারণ তোমার পরীক্ষার হলে তোমাদের বেশিরভাগ সময় আমরা যখন প্রশ্ন করি যে তুমি সম্পূর্ণ প্রশ্ন দিয়েছো, তখন তুমি বলো যে সময় পাইনি। সময় কিন্তু সবসময় এই সময়টাই বরাদ্দ থাকে সবার জন্য। এবং ভালো স্টুডেন্টরা যারা ভালো নাম্বার পাচ্ছে, তারাও কিন্তু এই সময়টার মধ্যেই পরীক্ষা দিচ্ছে। আবার তুমিও কিন্তু সেই একই সময়ে পরীক্ষা দিচ্ছ। তারা যদি সময় পায়, তখন তুমি সময় পাবে না কেন? নিশ্চয়ই হয়তো তোমার প্রস্তুতি একটা ঘাটতি থেকে থাকে। এই কারণে তুমি প্রস্তুতি নেওয়ার সময়, আমি আবারও বলছি, তুমি সময়টাকে দেখবে। এবার চলে আসো তোমাদের বইয়ের, পাঠ্য বই, বাংলা বইটা খোলো। আজকে তোমাদের বিষয় হচ্ছে কবিতা। পাঁচের লোককে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। তোমাদের বইয়ের 95 পৃষ্ঠা, পাঁচের লোককে কিছু বলে কামিনী রায় কবিতাটা সবাই বের করো। এটা আমি আজকে নির্ধারণ করেছি। আমি প্রথমে সবসময় বলে থাকি যে কবিতাগুলো, যে নাটক, উপন্যাস, প্রবন্ধগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে সবসময় ধারাবাহিকভাবে সেগুলোকে আগে নিয়ে আসি। পাঁচের লোককে কিছু বলে, এটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, তোমরা অনেক সময় সৃজনশীল লেখার সময় বুঝতে পারো না যে কীভাবে লিখবে। এই কারণে আমি পুরো কবিতাটাকে তোমাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা বইটা খোলো, বইটা খুলে কবিতাটা তোমাদের সামনে রাখো। কবিতাটির নাম হচ্ছে পাঁচের লোককে কিছু বলে, লিখেছে কামিনী রায়। ঠিক আছে, তোমরা কবির নামটা আমি সবসময় বলে থাকি, কবির নামটা যেন কখনোই ভুল না হয়। এই যে কামিনী রায়, প্রথমে রসিকার, তারপরে এই যে জায়গাটা লক্ষ্য রাখবে। কবির নাম যদি কখনো ভুল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সৃজনশীলের নাম্বারিং তো পাবেই না, বড় উচ্চতর দক্ষতার নাম্বার থাকবে না। তখন তোমার উত্তর যদি সম্পূর্ণটাই তুমি প্রস্তুতি নিয়ে যাও, কবির নামে ভুলের কারণে তুমি সেক্ষেত্রে তোমার নাম্বারটা সঠিকভাবে পাবে না। এই যে কবির নামটা আসলে কখন, এটা কিন্তু মারাত্মক ভুল, এই ভুলটা কখনোই মার্জনা করা যায় না। এই জন্য কবির নামটা তুমি সবসময় বাসায় পড়ার সময় কবির নাম এবং কবিতার নাম বা নাটক বা উপন্যাসের নাম, লেখকের নাম বাসায় পাশাপাশি করে লিখে প্রস্তুতি নেবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের কবিতা হচ্ছে পাঁচের লোককে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। করিতে পারে না কাজ, সদা ভয় সদা লাজ। মানে সদা ভয় এবং সদা লাজ, লজ্জা এবং ভয়ের কারণে কখনোই কোনোভাবে কাজ করতে পারো না। এই কবিতাটি কিন্তু তোমাদের বয়সী বাচ্চাদের থেকেই মধ্যে এই কাজটা বেশি করে, তাই কবি কামিনী রায় কিন্তু এই পাঠ্য বইয়ের জন্য এটাকে নির্বাচন করেছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বয়স থেকে শুরু করে নবম দশমী পর্যন্ত অনেকটা এই সময়টার মধ্যে তোমরা এই দ্বন্দ্বে ভুগতে থাকো। ঠিক আছে, এই দ্বন্দ্বে যেন তোমরা না ভুগো এবং কি ধরনের ক্ষতি হতে পারে এই দ্বন্দ্বের থাকতে, তুমি যে এগিয়ে যেতে পারবে না, সম্পূর্ণটাই কবিতায় তুলে ধরেছে। দেখো, সংশয়ে সংকল্প সদা টলে, পাঁচের লোকে কিছু বলে।
সংশয়ের সংকল্পে সদা টলে, মানে সবসময় একটা সংশয় কাজ করে, সংকল্প মানে একটা সিদ্ধান্ত কখনই সে নিতে পারে না, সবসময় এটা দ্বন্দ্বটা কাজ করে যে কিভাবে সিদ্ধান্তটা নিবে, কিভাবে কাজ করবে। এই জন্য চূড়ান্ত সিদ্ধান্তটা কখনই সে নিতে পারে, তাহলে একটা দ্বন্দ্ব কাজ করবে, পাশের লোকে কিছু বলে, আমি যদি এই কাজটা করে আমাকে কে কি বলবে না বলবে, এই কারণে কখনই সে সিদ্ধান্ত, বিশেষ করে তোমরা তোমাদের বয়সে মানে যে দ্বন্দ্বে থাকে, পাশের লোকে কিছু করবে এই ভয়ে কিছু করতে পারে না, তাদের জন্যই আসলে এই কবিতাটা। তারপরে আছে আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনার ঢাকি, সুখ আড়ালে আড়ালে থাকি, মানে কেউ যেন দেখতে না পায়, ঠিক আছে, কে যেন দেখতে না পায়, ঠিক সেভাবে নিজেকে লুকিয়ে রাখে। আর নীরবে আপনার থাকি, মানে কেউ যেন বুঝতেও না পারে, দেখতেও না পারে, সে নীরবে নিজেকে লুকিয়ে রাখে এবং আপনাকে ঢেকে রাখে, মানে কোনো কাজ সে করতে যায় না। কাজটা করতে গেলে যদি কেউ কিছু বলে বসে, আসলে মাথায় রাখতে হবে একটা কাজ করতে গেলে কিন্তু তুমি ভুল ত্রুটি হবে, তারপর তুমি নির্দেশনা অনুযায়ী যদি কাজ করেই যাও, পরবর্তীতে কিন্তু তুমি ঠিকই বাহবাটা কুড়িয়ে নিতে পারবে। ওই যে প্রথমেই যে তোমার ভুল হতে পারে, এই সংশয়ে যদি তুমি কাজটাই না করো, তাহলে তুমি বাহবার দিকে কিন্তু কখনোই যেতে পারবে না, তাহলে তোমার জীবনে কখনোই অর্জন থাকবে না, কোনো উৎসাহ প্রেরণা পাবে না, কোনো বাহবা থাকবে না, ভুল ত্রুটি থাকতে পারে। প্রথমেই কিন্তু কখনোই কেউ এই যে এত মনীষী তৈরি হয়েছে, তার কিন্তু প্রথমেই কেউ সফলতা অর্জন করেনি, তারা ধীরে ধীরে ধাপে ধাপে সফলতা অর্জন করেছে। তো অনেকে দেখো 1 বছর খারাপ রেজাল্ট করছে, পরবর্তীতে দেখো ভালো করছে, পরে সে নিজেকে এমনভাবে তৈরি করছে সে ফার্স্ট হচ্ছে। আবার অনেকে অনেক কিছু অনেক ভালো বিনোদনী অ্যাক্টিভিটিস আছে, কেউ খেলাধুলায় ভালো, কেউ নাচে গানে ভালো, কেউ লেখালেখিতে ভালো, প্রত্যেকে কিন্তু প্রথমেই বাহবা পাননি, প্রথমে কিন্তু ঠিকই হয়তো কেউ ধরিয়ে দিয়েছেন, কেউ হয়তো বলছেন এই তোমার কাজটা হচ্ছে না, কিন্তু সে তারপরও এগিয়ে গিয়েছে, পিছু হটেনি, তাই কিন্তু সে আজকে সফলতার শীর্ষে আছে বিধায় আমরা তাদের নাম বলতে পারি। এই জন্য তোমাদেরকে বলবো, নীরবে আপনাকে কখনোই ঢেকে রাখবে না, সবসময় কাজ করার জন্য এগিয়ে আসবে, সাহস নিয়ে, উদ্দীপনা নিয়ে, উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা করবে, ভুল ত্রুটি থাকলে জেনে নিবে, কারো পরামর্শ নিবে, কিন্তু কাজ থেকে পিছু হটে যাবে না। সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে, সামনের দিকে চরণ মানে পা, সামনের দিকে পা দিয়ে এগিয়ে যায় না, পাছে লোকে কিছু বলে, মানে সামনে যদি আমি যাই, অন্যরা যদি কেউ কিছু বলে বসে, এই জন্য কখনোই সামনের দিকে যাওয়া হয় না। এখন যদি সামনের দিকে যদি যাওয়াই না হয়, তাহলে সামনে কি আছে তুমি সেটা কখনোই জানতে পারবে? কখনোই না। আমি যদি আমার জায়গায় আজকে এখানে স্থির থেকে যাই, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু এখানেই থেমে থাকবে, সামনের দিকে এগিয়ে না গেলে আমি সামনের জায়গাটা কখনোই অজানাকে কখনোই জানতে পারবো না। আমাকে অজানাকে জানতে হলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। হৃদয়ের উদ্ভূত মতো উঠে শুভ্র চিন্তাগত, মিশে যায় হৃদয়ের দলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ের উদ্ভূত, সবসময় দেখো একটা কাজ করতে গেলে আমাদেরও হয়, একটা কাজ করতে গেলে আমার বুকের মধ্যে একটা ধুক ধুক কাজ করতে করে, মনের মধ্যে কিন্তু তখন আমার একটা কাজ শুভ্র একটা চিন্তা, শুভ্র একটা ভালো চিন্তা আসে যে আমি কিভাবে কাজটা করবো, কি পরিকল্পনা কিন্তু আমার মাথায় আসে, কিন্তু তারপরেও আমি আবার মিশে যাই, মানে আবার পাছে লোকে কিছু করবে এই চিন্তা, কিন্তু আবার সেই শুভ্র চিন্তাটাকে আমি ঢেকে রাখি। অনেক সময় কেউ যদি বলে যে তোমরা এইভাবে যাও, তখন অনেকে কিন্তু বলে বসে, ম্যাডাম আমিও ভেবেছিলাম যে এইভাবে কাজটা করবো, তো তুমি ভেবে চুপসে গেছো কেন? এমনও হতে পারে যে সবার চিন্তাগুলোকে যদি আমরা শেয়ার করি, তখন দেখা যায় ভালো একটা চিন্তা, একটা সিদ্ধান্ত কিন্তু একটা ভালো কাজ করার জন্য সহযোগিতা করবে। তো তুমি যদি নিজেকে পাছে লোকে কিছু করবে এই ভয়ে যদি তোমার চিন্তা ভাবনাকে ঢেকে রাখো, না বলো অন্যদেরকে, তখন কিন্তু ভালো অনেকগুলো কাজ নাও হতে পারে। এমনও হতে পারে যে তুমি যেটা চিন্তা করছো সেটাই হচ্ছে সঠিক চিন্তা, সেই চিন্তা থেকে কিন্তু ভালো একটা কাজ করতে পারো। অন্যেরা কিন্তু চেষ্টা করছে, কিন্তু তারা হয়তো সম্ভাবনার পথ খুঁজে পাচ্ছে না। হয়তো এমনও হতে পারে যে তোমার যে মেধা দিয়ে চিন্তা করছো, সম্ভাবনার পথে সেই ধারাবাহিকতাটা হয়তো তোমার মাঝেও আছে। তাহলে তুমি যদি তোমার চিন্তা এবং তোমার ভাবনাগুলোকে অন্যকে বলো বা সেই ভাবনাগুলোকে কাজে লাগাও, তাহলে দেখা যাচ্ছে তোমার মাধ্যমে কিন্তু সেই সমস্যাটাকে সমাধান হতে পারে। তাই কখনো পাছে লোকে কিছু করবে এই লজ্জায় বা এর ভয়ে কখনো পিছু হটবে না, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কাঁদে প্রাণ জবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। অনেক সময় কেউ কোনো একটা দুঃখ কষ্টে আমরা কান্না করতেও
ইতস্তত বোধ করি, আমি পাছে লোকে কিছু বলে। নিজের চোখের জলটুকু আমি স্বাধীনতার সাথে ফেলি না, সে জলটুকু, সেই পানিটুকু, সেই অস্ত্রটুকুকে আমরা ঢেকে রাখি, তাও পাছে লোকে কিছু বলে। কেউ যখন তোমার কাছ থেকে প্রত্যাশা করে তুমি তার কষ্টে মানে তার সঙ্গী হচ্ছ, তখন কিন্তু তার কষ্টে যদি তুমি সঙ্গী হও, তারও কিন্তু কষ্টটা কিছু লাঘব হবে। তখন সেও কিন্তু ভাববে যে না, আমি তো একা না, আমার সাথে আরো অনেকে আছে, আমার কষ্টের শরীর অনেকে আছে, তো শুধু আমাকে কষ্ট ভোগ না করে, আমার কষ্টটাকে লাঘব করে আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু তার কষ্টের শরীর হয়ে তুমি কান্না করতে যদি লজ্জা বোধ করো, ইতস্তত বোধ করো যে আর দর্শনী কি বলবে, সেজন্য যখন অশ্রুটুকু ঢেকে রাখো, তাহলে কি ঠিক হবে? তাহলে কি তুমি কারো পাশে দাঁড়ানোটা হবে? হবে না। সেক্ষেত্রে সবসময় তোমার যদি কারোর জন্য কান্না করতে ইচ্ছে করে, সেক্ষেত্রে তুমি কান্নাও করবে, পাছে লোকে কিছু বলে এই জন্য কখনোই নিজেকে ঢেকে রাখবে না। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। একটু স্নেহের কথা, অনেকে আছে আমরা সবসময় দেখে কাউকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাকে প্রশংসা করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। সবসময় যদি আমি তিরস্কার করে, তখন কিন্তু সেও এগিয়ে যেতে পারে না। যদি বলি দূর চাই, এই ছেলেটা একেবারে বখাটে, ওকে দিয়ে কিছুই হবে না, এই মেয়েটা আসলে কিছুই বোঝে না, ওকে দিয়ে কিছুই করা যাবে না, তখন সেক্ষেত্রে সে কি করবে? সে কিন্তু পিছিয়ে আসবে। তখন সে ভাববে যে আমাকে তো তিরস্কার করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে আমি পারবো না, তাহলে আমি হয়তো নাও পারতে পারি, সে পিছিয়ে আসতে হবে। এই জন্য বড়দেরও একটা ইয়ে থাকবে, যে ভূমিকা থাকবে, যে তাকে প্রশংসা করো, না তুমি পারবে, তুমি এগিয়ে যাও, তোমাকে দিয়েও হয়তো হতে পারে। ঠিক আছে, এই ধরনের একটা স্নেহের কথা, বা তুমি একটা কাজ করে আসছো, ভুল করলে, ঠিক আছে, তখন যদি আমি তোমাকে যদি একটু আদর করে, একটু স্নেহের সাথে বলি, কিন্তু একবার তোমার ভুল হয়েছে, ভবিষ্যতে ভুল নাও হতে পারে, তুমি এভাবে না করে এভাবে করো, ঠিক আছে, আর কখনো এই কাজটা এইভাবে করো না, বা এই কাজটা খারাপ। আমি যদি তোমাকে বুঝিয়ে দিই, তুমি যদি বুঝতে পারো যে তার কাজটা খারাপ, তখন তো দেখা যাবে যে তুমি এটা কখনই করবে না। কিন্তু তুমি যখন করেছো, তখন তো সেটা তুমি না বুঝেই করেছো, তাই না? তো সেক্ষেত্রে আমরাও যদি একটু ভালোবাসা নিয়ে কারো পাশে এসে দাঁড়াই, বা তোমাকে যদি কেউ ভালোবেসে স্নেহের সাথে যদি বলে যে তুমি এই কাজটা করো না, বা এই কাজটা আজকে ভুল হয়েছে, সামনে হবে না, তুমি করে যাও, তো তোমাকেও সেটা কিন্তু নিতে হবে। পাছে লোকে কি বলে না বলে এই জন্য ইতস্ততা করে যে আমি একবার ভুল করেছি, আমাকে ভালোবেসে না হয় বললোই আর কি, কিন্তু আমি আর করবো না, তা আমি না করে পিছিয়ে যাই, তাহলে তো আমার কাজটা বাস্তবায়ন হচ্ছে না, হচ্ছে তখনই। আমি যদি একটা কাজ করতে যাই, প্রথমবার ভুল হলো, দ্বিতীয়বার দেখা গেল কাজটা সঠিক হলো, তৃতীয়বারে দেখা যাচ্ছে আমি আরো একটি ভালো কাজ তার সাথে অ্যাড করে অনেক সুন্দর করে করলাম, তাহলে কি হলো? আমার নিজেও জানতে পারলাম, নিজেকে দিয়েও অন্যেরা উপকৃত হলো, নিজেও অনেক কিছু সৃষ্টি করতে পারলাম, দেশের জন্য কিছু করতে পারলাম, নিজের জন্য কিছু করতে পারলাম, বা সমাজের জন্য কিছু করতে পারলাম। এই ধরনের একটা উদ্দীপনা আমাদের মাঝে রাখতে হবে। পাছে লোকে যদি কিছু বলে, এই ভয়ে যদি নিজেকে গুটিয়ে রাখি, আমি কখনোই কিন্তু কিছু করতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি এই জন্য বারবার বলছি, নিজেকে কখনোই লুকিয়ে রাখবে না, বাহিরে নিয়ে আসবে, ঠিক আছে? মহৎ উদ্দেশ্যে যাবে, একসাথে মিলে সবে, পারি না মিলতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। অনেক কাজ আছে আমরা কখনো একা করতে পারি না, 10 মিলে করতে হয়। তো সেক্ষেত্রে আমাকে দেখা যায় যে আমি সবাই যখন একটা কাজ করছে, ধরো মাঠে সবাই ঘাস কাটছে, এখন তোমার মধ্যে একটু লজ্জা হচ্ছে, ইতস্ততা বলছে হচ্ছে, তুমি কিন্তু 10 জনের মাঝে যেতে পারছো না, ওই যে ঘাস কাটার যে একটা আনন্দ, ওই আনন্দে কিন্তু তুমি শরীর হতে পারলে না, তুমি কিন্তু বঞ্চিত হলে। ঠিক আছে, এই যে সবাই মিলে যে কাজ করার কাজটা যখন সফল হয়ে যাবে, তখন যে একটা আনন্দের মিছিল বইবে, সেই মিছিলও তুমি শরীর হতে পারবে না, সে আন্দোলনের জোয়ারেও তুমি নিজের গাকে ভাসিয়ে দিতে পারবে না, তাই না? তাহলে তোমাকে আনন্দের শরীর হতে হলেও, ভালো কাজের শরীর হতে হলেও সবাই সাথে কাজ করে যেতে হবে। যখন দেখছো যে একটা ভালো কাজ সবাই করছে, নিজেকে অংশীদার করে নেবে। হ্যাঁ, পাচ্ছে লোককে কিছু বলো, এই স্বামী ঘাস কাটবো, এটা একটা লজ্জাজনক ব্যাপার, আসলে কিন্তু তা না। কোনো কাজে আসলে লজ্জাস্কর নয়, সব কাজেরই একটা ভালো দিক রয়েছে, এবং সমাজেও তোমাকে সেভাবে পুরস্কৃত করা হবে, সমাজও তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, গ্রহণ করে নেবে তোমার ভালো কাজের জন্য। একসময় না একসময় তোমার কাজের জন্য তুমি অবশ্যই প্রশংসা পাবে।
এই কারণে তুমি ভালো কাজ করার জন্য সবসময় নিজেকে এগিয়ে যাবে, কখনো নিজেকে গুটিয়ে রাখবে না। পাছে লোককে কিছু বলে এই ভয়ে কখনো তুমি গুটিয়ে থাকবে না। আরেকটি লাস্টের প্যারা হচ্ছে, বিধাতা দিচ্ছে প্রাণ, থাকে সদা নিয়মান, থাকে সদা নিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। ছিলেন কিছু বলে সদা নিয়মান, বিধাতা আমাদেরকে প্রাণ দিয়েছে, এই প্রাণটাকে যদি আমরা ভয়ের কবলে লুকিয়ে রাখি, ভয়ের কবলে মরে মরে থাকি, মানে বেঁচে থেকেও যদি মরে থাকি, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাহলে বিধাতা আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমরা সেই প্রাণটাকে ভয়ের কবলে কখনো ভীতস্তুত করে রাখবো না, ঠিক আছে? সাহসের সাথে, উদ্দীপনার সাথে, উৎসাহের সাথে আমরা এগিয়ে যাব এবং কাজ করতে থাকবো, ঠিক আছে? কখনো নিজেকে দুর্বল করে রাখবো না। এবার কিছু কঠিন শব্দার্থ আছে, সেগুলো আমরা একটু দেখি। সদা, সদা মানে কি? সদা সব সময়, সময়, সব সময়, সদা মানে সবসময়। কবিতা সম্পূর্ণটা শুনেছো? সম্পূর্ণ কবিতা শুনতে পেরেছো? ম্যাম। সম্পূর্ণ কবিতাটাতে কিন্তু আমি পুরো মূল ভাবটাকেই তুলে এনেছি, ম্যাম। প্রত্যেকটা লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা লাইনে যা বোঝানো চেয়েছে তোমরা ঠিক সেভাবে সৃজনশীলে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। সংশয়, সংশয় মানে কি? সন্দেহ বা দ্বিধা, সন্দেহ বা দ্বিধা। সংশয়, আমাদের মাঝে কি কোনো কাজ করার জন্য সংশয় রাখা ঠিক হবে? না, আমরা কখনো কোনো কাজ করার জন্য না ম্যাম, সংশয়ে ভুগবো না, আমরা সবসময় রাখবো না, থাকবো না, আমরা কখনো দ্বিধাদ্বন্দ্বে থাকবো না, আমরা সবসময় বলবো না, নিয়ে যাবো। যদি কোনো কাজ করতে গিয়ে যদি আমরা আমাদের ভুল হয়, তখন কি আমরা পিছিয়ে যাব? না, কারণ না, একবার ভুল হলে কি হবে, সামনে হয়তো আরো ভালো কিছু করতে পারি, তাই তো? তারপর হচ্ছে সংকল্প, হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা, এই কাজটা আমি করবই, করবই যেভাবেই হোক, আজকে না পারি কালকে না পারি, আজকে না হোক কালকে না হোক, একদিন তো হবে। এই একটা সংকল্প, একটা দৃঢ় উদ্যম চিন্তা আমার মধ্যে রাখতে হবে যে আমাকে দিয়ে কাজটা হবে, আমি কাজটা করবই, ঠিক আছে? এটি হচ্ছে সংকল্প। সংশয়ে সংকল্প সদা টলে, আমি বারবার কবিতার লাইনের মধ্যে বলেছি, আমাদের মনের মধ্যে অনেক ধরনের ইচ্ছা থাকে, কিন্তু এটাকে টলমল করে ইচ্ছাটা, মানে কাজটা করবো কি করবো না, পারবো কি পারবো না, এই যে একটা দোদুল্যমান টলটলে একটা ভাব, এই জিনিসটা আমাদের মাঝে আমরা রাখবো না, আমরা সবাই কাজটা করে যাব। শুভ্র, শুভ্র হচ্ছে সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত হয়েছে। সাদা, প্রশমিতে, উপশম ঘটাতে বা নিবারণ করতে। উপশম বা কি? ধরো আমি যে দুঃখ কষ্ট পেলাম, কেউ যদি আমাকে স্নেহের সাথে কিছু বলে, ভালোবেসে কাছে টেনে নেয়, তাহলে আমার দুঃখ কষ্টটা কিছুটা লাঘব হলো না? এই প্রশমনে প্রশমিত, ঠিক আছে? আমরা সবসময় বলি, তুমি যদি পরীক্ষায় একটু নাম্বার কম পাও, আমরা কখনো বলি না যে এই তুমি খারাপ, তোমাকে নাম্বার তো আসবে না, এটা আমরা সবসময় বলি যে যা হোক এবার না হয় খারাপ করেছো, তুমি আরো ভালো, নিজেকে আরো ভালোভাবে তৈরি করে নাও, প্রস্তুত হও, ঠিক আছে? এই যে এই উৎসাহ উদ্দীপনাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাহলে শব্দার্থগুলোকে ভালো করে দেখে নিবে, আমি তাও বোঝানোর চেষ্টা করেছি। এই কবিতাটা পাঠ করে তুমি কি শিখতে পারবে? এই কবিতাটা পাঠ করে কিন্তু তোমরা আসলে যে আমাদের মধ্যে যে একটা দৃঢ় দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বটা দূর করতে পারবে, এবং সব কাজ যে করার জন্য যে নিজের মধ্যে একটা ইচ্ছা জাগ্রত করে রাখা দরকার, সেটা সম্পর্কে তোমাদের একটা তৈরি হতে, নিজেকে প্রস্তুত করার জন্য একটা সাহস থাকবে। সব কাজে যে পিছিয়ে গেলে হবে না, যে কোনো কাজে শেষটা দেখতে হবে এবং আনন্দে শরীক হতে হবে। বিজয় মিছিলে যেতে হলে অবশ্যই সেই কাজটা করেই কিন্তু আমাকে বিজয় অর্জন করতে হবে, তাই না? আমি যদি মুক্তিযুদ্ধে অবশ্যই ভ্রমণে না করলাম, স্বাধীনতাটা লাভ কখনই পাবো না। তার মানে এই অর্থ এলো যে সবসময় যুদ্ধ করবো,
সবসময় যে কোনো ভালো কাজে আমাকে সেটাকে নির্বাচন করতে হবে। ভালো কাজটা অন্যের সাথে শরীক করতে হবে, নিজেকেও ভালো কাজ করতে হবে, ঠিক আছে? কোনো কাজ করতে গিয়ে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। আমাদের কবিতার প্রত্যেকটা লাইনের যে কথাগুলো আমি বলেছি, প্রত্যেকটা কথার মূল ভাবটা কিন্তু কবিতার মাঝেই চলে আসছে। তারপর তোমার পাঠ্যবই যে মূল ভাবটা রয়েছে তুমি সেখানে মিলিয়ে লিখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো। মনে করবে, কে কি সমালোচনা করবে সেই ভেবে কিন্তু আমাদের পিছিয়ে যাওয়া চলবে না। আমি শুরুতেই বলছি, পাছে লোকে কি বলে এটা আমাকে কখনই ভাবা যাবে না। কিন্তু তুমি যখন ভালো কাজ করে আসবে তখন কিন্তু এই পাছে লোকেই কিন্তু তোমার আবার বাহবা দিবে, তারাই কিন্তু আবার তোমার প্রশংসা করবে। তখন কিন্তু তারাও কিন্তু ওই ভালো কাজে তখন করতে চাইবে যে ঠিক আছে, ও যখন পেরেছে আমিও পারবো। দেখা যাবে যে তোমার কাজের জন্য অন্যরাও তোমার সাথে শরীক হচ্ছে, এর ফলে কাজ এগিয়ে যাবে। যারা সমাজে অবদান রাখতে চান দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজে করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আমার মধ্যে যদি থাকে যে আমি ভালো কাজ করবো, একটা উদ্দীপনা রাখবো, তাহলে আমাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, ঠিক আছে? কখনো নিজেকে পিছিয়ে রাখা চলবে না। আমি যদি সমাজে বা সফলতার শীর্ষে উঠতে চাই, আমি যদি 3 তলায় উঠতে চাই, ধরো একটা উদাহরণ, 3 তলায় যদি উঠতে চাই, আমি যদি নিচে দাঁড়িয়ে থাকি কখনো 3 তলায় উঠতে পারবো? আমাকে সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে। তাহলে আমাকে 3 তলায় জি ম্যাম। সিঁড়ি বেয়ে উঠার মতো সাহসটাও মনের মধ্যে ধারণ করতে হবে, ঠিক আছে? সে সাহস মনোবলে দীপ্ত থেকে কখনই আমি কে কি বলে না বলে এদিকে তাকাবো না, নিজেকে এগিয়ে যাবো, ঠিক আছে? তো সবসময় সব কাজ করার জন্য সবাই প্রস্তুত? জি ম্যাম। তাহলে এখন বুঝতে পেরেছো কবিতাটার মধ্যে আর কোনো সমস্যা আছে মনে হয় তোমার? কোনো প্রশ্ন থাকলে না ম্যাম। নাই, ঠিক আছে? তাহলে তখনই আর পাঁচি লোকে কিছু বলে এই জন্য কি কাজ বন্ধ রাখবে? কি করবে? সামনে, না ম্যাম। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাবে এবং কাজ করতে থাকবে, ঠিক আছে? আমি তোমাদের জি ম্যাম। ইন্টারভিউ দিচ্ছি। এসডব্লিউ হচ্ছে 97 পৃষ্ঠার 1 নং সৃজনশীল প্রশ্ন। 97 পৃষ্ঠার আমি বারবার বলি, আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেই সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু তোমরা সৃজনশীল নিয়মে লিখবে। বাংলায় সৃজনশীল প্রশ্নের নিয়মগুলো কিন্তু আমি বারবার আলোচনা করি, কিন্তু তোমাদের থেকে আমি সেভাবে পাই না। ক খ গ এর কথা আমি বারবার বলে আসছি যেভাবে চাই বইয়ে, কারণ কবির নাম, কবিতার নাম, এগুলো তো আমি কখনই আমরা পরিবর্তন করতে পারবো না, যা আছে তাই লিখতে হবে। ক খটা সেভাবেই লিখবে, কিন্তু গ এবং ঘয়ের ক্ষেত্রে অনেকগুলো নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো মেনেই কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন লিখবে। কখনো সৃজনশীল প্রশ্ন এলোপাথারি এক প্যারাতে লিখে যাবে না, ভাবের অর্থ অনুসারে অবশ্যই প্যারা হবে, ঠিক আছে? তাহলে সৃজনশীল লেখার নিয়মে লেখার আহ্বান জানিয়ে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে, ঠিক আছে? বছরের শেষে প্রস্তুতিটা যেন ভালো হয় সে চেষ্টা করবে, প্রস্তুতি যেন খারাপ না হয়, এবং প্রতিদিন একটা করে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে বাসায়, এবং সময়টা দেখবে ঠিক মতো সময়টা ঠিক হচ্ছে কিনা। সময়টাকে তোমরা অল্প বলো, কিছু বলবে? কিছু বলবে? জিসাম কিছু বলবে? ম্যাম। না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। না ম্যাম। চেষ্টা করবে 16-17 মিনিটের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন শেষ করতে। আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো একটা সৃজনশীল প্রশ্ন শেষ করতে তোমাদের কয় মিনিট লাগে।
ঠিক আছে? যেহেতু আমাদের 7টা সৃজনশীল লিখতে হবে, 7টা সৃজনশীলের জন্য তোমার 2 ঘন্টা সময়ের মধ্যে লেখা শেষ করতে হবে। বাকি সময়টাকে আমি একটু অতিরিক্ত রেখে দিলাম। এই কারণে তোমরা চেষ্টা করবা 16-17 মিনিটের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন শেষ করার জন্য। ঠিক আছে? আজকে থেকে তোমরা প্রস্তুতি নাও যেন এই সময়ের মধ্যে সৃজনশীল শেষ করতে পারবো। প্রতিদিন লিখবে বাসায় এবং সময়টাকে দেখবে। সময়টা যদি দেখতে থাকো তাহলে তুমি দেখবে যে কত সময়ের মধ্যে তোমার একটা সৃজনশীল শেষ হচ্ছে। ঠিক আছে? খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো। খোদা হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম, ভালো থেকো সবাই।